যে রাশিফল আপনারা দেখছেন, অমুক রাশির ভাগ্যে কি আছে, তমুক রাশির ভাগ্যে কি আছে, আপনাদের হয়তো অনেকে মানসিক সান্ত্বনা পাচ্ছেন যে মিলে যাচ্ছে, কিন্তু আমি আবার বলছি রাশি দিয়ে ভাগ্য মিলবে না। যারা শ্রদ্ধেয় অ্যাস্ট্রোলজার যারা প্রোগ্রাম করছেন তাদের অনেকেই ভালো করছেন, ভালো বলছেন, লগ্ন দিয়ে বলছেন। আপনারা লগ্ন দেখুন, লগ্ন দিয়ে ভাগ্যফল অনেকটা মিলবে। কারণ কি, ট্রানজিট যে সময়টা ইন্ডিকেট করে তাতে অনেক কিছু মিলতে পারে। আমি সেই প্রসঙ্গে আজকে ডিটেলসে আবার বলবো, কিন্তু আপনারা লগ্নফল দেখুন, রাশিফল না দেখে লগ্নফল দেখুন। কারণ রাশি কখনো ভাগ্য বলতে পারে না। ভাগ্য যদি কেউ বলতে পারে সেটা হলো লগ্ন। অর্থাৎ লগ্ন যে জায়গায় পড়ছে সেই মুহূর্তটায় আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সেই বিন্দু থেকে আপনার কিন্তু শুরু হচ্ছে জীবনের যাত্রা। আর সেই যাত্রাপথে আপনাকে কিন্তু লগ্ন না দেখলে, রাশি সারাদিন একটা ঘরে বসে থাকে, একটা নক্ষত্র চন্দ্র সারাদিন অকুপাই করে থাকে, সেই দিন প্রচুর লোক জন্মাতে পারে। সকলের ভাগ্য কিন্তু এক হয় না। লগ্নফল অনুসারে যদি দেখেন, নির্দিষ্টভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যটা ঠিক কেমন হতে চলেছে। তো শুধু লগ্নফল দেখলে হবে না, লগ্নফলের সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আপনার মহাদশা কি চলছে, অর্থাৎ রানিং মহাদশা কি, রানিং অন্তর্দশা কি, রানিং প্রত্যন্তর দশা কি, এইগুলো সবগুলো নিয়ে আপনি আপনার ভাগ্য জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সেটা আজকের বিষয়। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিষয়ে ঢুকে যাচ্ছি, সেটা হলো আমরা আজকে আলোচনা করব যে আপনার ভাগ্যে কি আছে। অর্থাৎ আপনি যে ভাগ্যটা দেখবেন, আমরা অনেক রকম জিনিস দেখতে পাই, সামনে পঞ্জিকা পাই, আবার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমরা ঠিকুজি দেখাতে পারি, আবার এই আমাদের মতো বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা প্রোগ্রাম করেন সেখান থেকেও আপনারা আপনাদের ভাগ্য জানার জন্য উৎসুক থাকেন। তো যার জন্য আমরাও চেষ্টা করি যে ভাগ্য কিভাবে আপনি দেখবেন। তো বিভিন্ন ওপিনিয়ন আপনাদের কানের কাছে সবসময় আসে বা চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে। যেমন অনেক অনেক চ্যানেল আছে বা অনেক প্রোগ্রাম হয় যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আপনার রাশি যদি অমুক হয় তাহলে আপনার আজকের দিনটি এরকম যাবে, আপনার রাশি যদি অমুক হয় তাহলে এইরকমভাবে যাবে। অ্যাকচুয়ালি এই কথাটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। কারণ কি, রাশিফল দেখে কখনো আপনার ভাগ্য মিলবে না। আপনাকে দেখতে হবে লগ্নফল, অর্থাৎ যে মুহূর্তটা আপনি দেখবেন আপনাদের প্রত্যেকটা কুষ্টি বা ঠিকুজি খুলুন, খুলে দেখুন সেখানে লং বলে একটা কথা লেখা আছে। লং বাংলায় যদি থাকে লং, আর টোটাল ইংরেজিতে যদি থাকে অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে, বা এএসসি, সংক্ষেপে এএসসি লেখা থাকবে, এবং ছোট্ট একটা দাগ বা বিন্দু কিছু না কিছু থাকবে। এবং যারা একটু আরও এগিয়ে, সেখানে দেখবেন ডিগ্রি মেনশন থাকে, অর্থাৎ কত ডিগ্রিতে লগ্নটা কত ডিগ্রিতে আপনার পড়েছে। তো এই ডিগ্রি থেকে আমরা কেপিতে যেতে পারি। তো এখন স্থূলভাবে যদি বলি, সেটা হলো এই লং যেটা, সেটা হলো আপনার প্রথম ঘর। এই যে বলা হয় না যে বৃহস্পতি আপনার দশমে বসে রয়েছে, এই দশমটা কাউন্ট করবেন কোত্থেকে? রাশি থেকে নয়, লগ্ন থেকে। ওই লং যেখানে বসে রয়েছে সেটাকে এক ধরতে হবে, সেখান থেকে আপনাকে কাউন্ট করতে হবে। কাউন্টটা করবেন কিভাবে? ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি এভাবে কাঁটা চলে, আর আমাদের কাউন্টিং হয় অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে। অর্থাৎ ওপরে থাকবে মেষ, তারপরে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এবং যতগুলো প্ল্যানেট মুভমেন্ট করে সমস্ত কিন্তু এই অ্যান্টি ক্লকওয়াইজ করছে। শুধু উল্টো যায় কে? রাহু এবং কেতু। রাহু এবং কেতু উল্টো কাউন্ট হয় এই কারণে, রাহু কেতুর নিজস্ব কোনো শরীর নেই, ছায়াগ্রহ। যখন পৃথিবীর মুভমেন্ট এভাবে হচ্ছে, তখন যে বিন্দুটা আমরা নোটস হিসেবে ধরছি সেটা স্বাভাবিকভাবেই উল্টো দিক দিয়ে তার মোশনটা হতে থাকবে কাউন্টিংয়ের সুবিধার্থে। আমি অলরেডি বলেছি এর আগে যে রাহু কেতু কীভাবে মুভমেন্ট করে। তো সেইভাবে যখন কাউন্ট হচ্ছে, ওরা উল্টো দিক দিয়ে ঘোরে। অর্থাৎ আমরা যখন ঠিকুজি দেখি ট্রানজিটে, তারা উল্টো দিক দিয়ে ঘোরে, আর এরা সব অ্যান্টিক্লোজ। এবারে আপনাদের গুনতে হবে কি, লং থেকে চতুর্থ, লং থেকে পঞ্চম, লং থেকে সপ্তম, লং থেকে দশম। এই প্রত্যেকটি ঘরকে আপনাকে লগ্ন থেকে কাউন্ট করতে হবে। এইবারে লগ্ন থেকে কাউন্ট করে আপনি বুঝতে পারলেন যে আপনার দশমভাবে কে আছে, বা সপ্তমভাবে কে আছে, বা একাদশভাবে কে আছে। এটা যখন নিশ্চিত হলো, এইবারে আপনার দশাকে দেখতে হবে। দশা অর্থাৎ দশাপতি কে, আপনার এখন যে সময়টা চলছে এই সময়ের দশাপতিকে। এই দশাটা কোত্থেকে আসে? দশাটা আপনি যখন জন্মালেন, সেই জন্মানোর সময় আপনার চন্দ্র যে জায়গায় বসেছিল, যে জায়গায় অবস্থান করেছিল, সেইখান থেকে দশা কাউন্ট হয়। অর্থাৎ চন্দ্র যদি দেখা যায় যে মেষ রাশির, ফর দ্য এক্সাম্পল, মেষ রাশির কেতুর নক্ষত্রে, মানে 1 থেকে 13 ডিগ্রির মধ্যে
চন্দ্র অবস্থান করেছিলেন, তাহলে আপনার রাশি কি হলো? মেষ রাশি। মেষ রাশিতে আপনার দশা কি চলবে, অর্থাৎ জন্মকালীন যে দশা সেটা কোত্থেকে কাউন্ট হবে না, কেতুর দশা থেকে শুরু হবে। কারণ কি, অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, অর্থাৎ অশ্বিনী নক্ষত্র যা ফল দেয় সেগুলো ওই মেষ রাশির কেতু সেটা একরকম দেবে, আবার তারপরে নক্ষত্র আর এক রকম দেবে। তো সেটা ডেসক্রাইব করব পরে, কিন্তু আপনি কেতু নক্ষত্রে জন্মালেন। এইবারে নক্ষত্র টোটাল স্প্যানটা হলো 13 ডিগ্রি 20 মিনিট। এবারে আপনি ধরুন জন্মালেন 13 ডিগ্রি 20 মিনিটের মাঝামাঝি, একদম 50%, অর্থাৎ আপনি ওইটা ক্রস করতে চন্দ্রের সারাদিন যেত। তো সেক্ষেত্রে আপনি অর্ধেক চন্দ্র সেখানে ঢোকার পর অর্ধেকটা সময় যাওয়ার পর আপনি জন্মেছেন। তাহলে আপনার কেতুর দশা টোটাল স্প্যান টাইম কত? 7 বছর। বিংশোত্তরী মতে 43 রকম দশা আছে, কিন্তু পরাশর মতানুসারে এই যুগে, অর্থাৎ আমরা যে যুগে বসবাস করছি এখন, একমাত্র প্রযোজ্য দশা হলো বিংশোত্তরী দশা। আর এই বিংশোত্তরী দশায় টোটাল স্প্যান একটা মানুষের দেওয়া আছে 120 বছর, অর্থাৎ একটা মানুষ ম্যাক্সিমাম 120 বছর বাঁচতে পারে, এর বেশি বাঁচবে না, এটা কিন্তু গ্যারেন্টেড। এবারে কখনো কখনো শোনা যায় যে এর চেয়ে বেশি বাঁচে, এর চেয়ে ওই করে, কিন্তু সেগুলো কিন্তু এক্সেপশনাল, সেগুলোকে আমরা কাউন্টে আনি না, কারণ কি সেগুলোর পেছনে কী আছে না আছে আমরা জানি না, ঠিক আছে। কিন্তু যদি একটা মানুষ 120 বছর বাঁচে তাহলে কেতুতে জন্মালো। এবারে কেতুর 50% অতিক্রান্ত হয়ে গেছে, মানে সে কেতুতে ভুক্ত দশা পেল কত? 7 বছরের অর্ধেক, অর্থাৎ 3.5 বছর। এর একটা ফর্মুলা আছে, এটা বোঝাবো। তো এই 3.5 বছরে এবারে কেতুর পর যথাক্রমে তার জীবনে যে দশাগুলো আসবে, মহাদশা আর কি, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, এইভাবে এগোতে থাকে। প্রত্যেকের দশার আলাদা আলাদা টাইম আছে। কেতু 7 বছর, শুক্র 20 বছর, এইরকম প্রত্যেকের আলাদা আলাদা নির্দিষ্ট করা আছে। এগুলো হলো মহাদশা। এবারে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আপনার যদি এখন বয়স 50 চলে বা 45 চলে বা 60 চলে, সেই মহাদশা কবে, এখন কোন মহাদশা চলছে, অর্থাৎ আপনার জীবনে কোন মহাদশা চলছে, সেই মহাদশা আপনাকে ফল দেবে। এখন সেই মহাদশা, ধরুন আপনার জীবনে এখন শনির দশা চলছে, আপনি মেষ লগ্নে জন্মেছেন, শনির দশা চলছে, তাহলে শনি এখন ফল আপনাকে কি দেবে? লগ্ন থেকে, অর্থাৎ মেষ লগ্ন থেকে শনি এখন বসে রয়েছেন কোথায়? কুম্ভতে। কুম্ভ কততম ঘর হচ্ছে? 11তম ঘর হচ্ছে। কোন ঘরের মালিক? কুম্ভ আবার শনি নিজের ঘর। আবার কোন ঘরের মালিক? দশমের মালিক। তার মানে দশম একাদশের রেজাল্ট আপনি অতি অবশ্যই এখন পেতে থাকবেন। কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ দশাপতি যে রেজাল্ট হোল্ড করে, ক্যারি করে, সেই ফল আপনাকে পেতেই হবে। এইবারে ডিপেন্ড করছে অন্তর্দশাপতি আপনাকে সাপোর্ট যদি করে তাহলে আপনি পাবেন। অনেকটা সিস্টেম এইরকম, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার, তাহলে অন্তর্দশাপতি হচ্ছে কে? চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। আবার প্রত্যন্ত দশাপতিকে এমএলএ, আবার তার চেয়ে সুস্মান্তর দশাপতিকে ধরুন গ্রামের যে ওয়ার্ড মেম্বার, কাউন্সিলর হতে পারে। এবারে দশাপতি বললেন যে প্রত্যেকটি গ্রামে লাইট লাগাতে হবে। অন্তর্দশাপতি যদি সাপোর্ট করেন যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী বললেন যে ঠিক আছে, আপনি বলছেন স্যার, ঠিক আছে, আমরাও তাহলে এই প্রজেক্টে রাজি আছি, কাজটা হোক, কাজ এগোলো। এবারে যদি না, ধরুন অন্তর্দশাপতি আপনি 10-11 চাকরির জন্য বা সাফল্যের জন্য খোঁজ করছেন, অন্তর্দশাপতি বলল যে না, আমি এতে রাজি নেই, আমি অষ্টমের রেজাল্ট দেবো এবং দ্বাদশের রেজাল্ট দেবো, কিন্তু একাদশকে আমি সাপোর্ট করছি না, দশমকে সাপোর্ট করছি না। তাহলে কি হলো? আপনার কাজটা কিন্তু আটকে থেকে গেল। দশাপতি কিন্তু পারমিশন দিয়ে দিয়েছেন, কিন্তু অন্তর্দশাপতি সাপোর্ট না দেওয়ার জন্য কাজটা কিন্তু আটকে গেল। এইবারে সরকার চেঞ্জ হলো বা অন্তর্দশা চেঞ্জ হলো। অন্তর্দশা চেঞ্জ হওয়ার পর এমন একটি অন্তর্দশা এলো যে সাপোর্ট দেবে, অর্থাৎ সেও বললো যে হ্যাঁ, রাস্তা তৈরি হোক। আপনাকে তাকিয়ে থাকতে হবে এমএলএকে যে অর্ডার দিলেন মুখ্যমন্ত্রী, তার সদিচ্ছা কতটা আছে। কারণ হতে পারে তিনি বিরোধী শিবিরের এমএলএ, তিনি নাও করতে পারেন, সেখানেও তাকে সেই প্রত্যন্ত দশাপতিকেও সাপোর্ট দিতে হবে, অর্থাৎ এমএলএ যিনি তাকেও সাপোর্ট দেবে যে না না না, কাজটা হোক। এইভাবে কাজটা চলে গেল গ্রামীণ দপ্তরে। গ্রামের ওর উপর চাপ পড়লো যে ভাই আমরা সবাই মিলে বলছি, আর ওটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে। আমাদের রাষ্ট্রে যেমন 5 বছরেই সবগুলো ফিক্স থাকে, কিন্তু অ্যাস্ট্রোলজিতে তা নয়। দশাপতি যদি একটা দশাপতি 2.5 বছর চলে, সেই যখন অন্তর্দশাপতিতে যায় তখন তার স্প্যান অনেক কমে যায়। দশাপতি যদি 16 বছর চলে, অন্তর্দশাপতি 2.5 বছর। প্রত্যন্ত দশাতে গিয়ে দেখা গেল সেটা 6 মাস যাবে, আবার সুস্মান্তরে দেখা যাচ্ছে যে সেটা 6 দিন যাচ্ছে। তো সুস্মান্তর আবার চেঞ্জ হতে থাকে, যখন সাপোর্ট দেবে পুরো লিঙ্কেজ হয়ে গেল,
তখন গিয়ে আপনার কার্যটা সমাপন হলো। এইভাবে কিন্তু পরপর সমাপন হবে। এখানে একটা কথা বলি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সবার পক্ষে জানা সম্ভব নাও হতে পারে, যার জন্য আপনারা আপনাদের ঠিকুজি মিলিয়ে আশা করি যে কেউ ঠিকুজি করলে এটা পাবে। আমি পরের প্রোগ্রামে আপনাদের জন্য যে কোনটার স্প্যান অফ লাইফ কতদিন থাকে, অর্থাৎ দশা, প্রত্যেকটা দশা, মহাদশা কত কত দিনের হয় বা অন্তর্দশা কত কত দিন হয়, তার যে ফর্মুলাটা আছে সেটা আপনাদের আমি বলবো। তাহলে আপনাদের প্রত্যেকের মিলিয়ে নিতে সুবিধা হবে। এইবারে তারপর এখন অ্যাস্ট্রোলজাররা ট্রানজিটে দেখবেন, এই যে কোনো সময় আপনি পঞ্জিকা নাড়ুন বা যাই নাড়ুন, দেখবেন এই দশার এই ফল, মে মাসে অমুক ফল, জুন মাসে অমুক ফল, সমস্ত প্রেডিকশানগুলো হয়। কেউ রাশি ধরে বলে যাচ্ছে, যা ইচ্ছা বলছে, আপনার মিললে মিললে, না মিললে না মিললে। কেউ লগ্ন ধরে বলছে, মিলতে পারে নাও মিলতে পারে, কারণ কি আপনার দশা তো সে জানে না। এবারে যখন দশাপতি না চলছে তখন প্রেডিকশান করে কি হবে? ট্রানজিট যখন দেখে প্রেডিকশান হচ্ছে তখন মূলত সেখানে দু তিনটে জিনিস ফলো করা হয়। একটা হলো শনি, কারণ শনি এক একটি রাশিতে মোরলেস 2.5 বছর করে অবস্থান করে, সুতরাং প্রেডিকশান করতে সুবিধা হয়। আবার বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে 1 বছর করে অবস্থান করেন, রাহুকেতু 1.5 বছর করে অবস্থান করেন। মূলত এই 4 জনকে ধরেই সমস্ত প্রেডিকশন চলে। এখন দেখা যাচ্ছে যে আপনার বুধের দশা চলছে বা চন্দ্রের দশা চলছে। এবারে এই চন্দ্র প্রতিদিন চেঞ্জ করছে জায়গা, প্রত্যেক দিন জায়গা চেঞ্জ করছে, এক একটি নক্ষত্রে এক এক দিন। তো যাদের চন্দ্রের দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছু মিলবে না। আর আপনাদের সুখ বা দুঃখ যাই থাক না কেন সেটা কিন্তু খুব সাময়িক, কারণ কি চন্দ্র যত তাড়াতাড়ি চেঞ্জ করতে থাকবে আপনার আঘাত, চিন্তা, দুঃখ সব তত তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকবে। ফলে চন্দ্রর দশা, রবির দশা, যেগুলো ফাস্ট মুভিং প্ল্যানেট, বুধের দশা, এইগুলোতে কিন্তু আপনারা দশাপতি বা লগ্নপতি কারুকে দেখলেই আপনারা ফল পাবেন না। আপনারা নিজেদের দশাটা দেখুন যে বুধ বা চন্দ্র কি কি ফল দিতে চেয়েছিল আপনাদের ঠিকুজিতে, আর সেই ঠিকুজিটা এখন কি মহাদশা চলছে আমি বললাম। মনে করে জাস্ট নেক্সট এপিসোডে আমি কোন দশা কত বছর থাকে এবং তার ফর্মুলা কি আমি সমস্তটা ডিসকাস করব। আজকে আমি এখানেই থামবো, কারণ কি দীর্ঘায়িত করে লাভ নেই। আপনারা এটা দেখুন, লগ্নকে কিন্তু ফলো করুন, লগ্ন, দশা, অন্তর্দশা খুব ইম্পর্ট্যান্ট। আর এরপরে যেটা ফলো করতে হবে সেটা হলো নক্ষত্র, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো না জানলে আমরা অ্যাস্ট্রোলজিতে এক পাও বুঝতে পারবো না, শুধু গল্প শুনেই জীবন কাটাতে হবে। ভালো থাকুন, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।